দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বক্তব্য, যেটা কালকে টাইম পলিটিক্সে মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী যেটা আলোচনা করেছেন। আমরা সে বিষয়টি জানতে চাইব জনাব নবেন্দু দত্তের কাছে। তিনি আমাদের সাথে আছেন আজকে। আমরা আরও যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে হোয়াইট হাউসের মাত্র 10 দিনের মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র স্কারামুচি তিনি পদত্যাগ করেছেন। এর আগে শন স্পাইসার পদত্যাগ করেছেন, আরও দুজন পদত্যাগ করেছেন। সো এই যে একটা পদত্যাগের যে অস্থিরতা, এই অস্থিরতা নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গটা পরে আলোচনা করব। প্রথমে আমরা যুক্তরাষ্ট্রের এই হোয়াইট হাউসের মধ্যে যে টার্মোয়েল, এটা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে যোগ দেবেন জনাব শীতাংশু গুহ। তিনি একজন রাজনৈতিক পর্যবেক্ষক এবং লেখক। তো যাই হোক, আমরা আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দেবেন যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জনাব অধ্যাপক নবেন্দু দত্ত। জনাব নবেন্দু দত্ত, আপনাকে টাইম পলিটিক্সের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক শুভেচ্ছা টাইম ওয়ার্নার টাইম টিভির কর্তৃপক্ষকে এবং যারা উপস্থিত দর্শক শ্রোতা যারা আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং আদাব। থ্যাংক ইউ। আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াইট হাউসের যে টার্মোয়েল এবং স্কারামুচি মাত্র 10 দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। এই বিষয়ে আমরা আলোচনা করতে আমরা যোগাযোগ করব জনাব শীতাংশু গুহের সাথে, যিনি একজন রাজনৈতিক পর্যবেক্ষক এবং লেখক। তিনি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। জনাব শীতাংশু গুহ, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আছেন জনাব নবেন্দু দত্ত। আজকে আমরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং আগামী ইলেকশনে তাদের কি ভূমিকা হবে সেটাও আলোচনা করব। তার আগে আমরা হোয়াইট হাউসের যে টার্মোয়েল, আপনি জানেন যে শন স্পাইসারের পদত্যাগ, তারপরে স্কারামুচির পদত্যাগ, তারপরে আপনার জেফ সেশনের বিরুদ্ধে আপনার প্রেসিডেন্টের যে বক্তব্য, এসব মিলিয়ে মনে হচ্ছে খুব বড় ধরনের একটা অস্থিরতা হোয়াইট হাউসে বিরাজ করছে। এবং এইটা এর আগে যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের মধ্যে এই ধরনের অস্থিরতা কখনো দেখা যায়নি। এই বিষয়ে আপনি একজন পর্যবেক্ষক হিসেবে কি মনে করেন, কি হচ্ছে সেখানে? হ্যাঁ, কিছুটা তো একটু অস্থিরতা আছেই, বিশেষত এই সপ্তাহে, বিশেষত গত 10 দিনে কারামুচি আজকে চলে গেল, নতুন চিফ আসলেন হোয়াইট হাউসে। তারপরে অবশ্য আপনারা আজকে যদি লক্ষ্য করেন, ট্রাম্প আজকে বিকালে একটি টুইট করেছেন। টুইটটার অর্থ হলো উনি বলেছেন যে হোয়াইট হাউস শান্ত আছে। এটা ট্রাম্পের এই ক্ষমতায় আসার পরের থেকে আসলে উনি অনেকগুলি ভুল করতেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও সত্য, তাকে শান্তিতে পলিটিশিয়ানরা শান্তিতে থাকতে দিতেছে না। দুইটা জিনিসই ঘটছে। যেমন শন স্পাইসার গেলেন গত সপ্তাহে, কারামুচি আসলেন, তারপরে আপনার গেলেন ওই যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান, উনিও তো পদত্যাগ করেছেন। হ্যাঁ, প্রিভিয়াস, রাইট, হ্যাঁ, উনি গেলেন। তারপরে তার জায়গায় জেনারেল আসলেন। জি, এই জেনারেল মনে হচ্ছে যে ডে 1, আজকে তার ডে 1 ছিল, এবং উনি এসেই প্রথম কারামুচিকে সরিয়ে দিয়েছেন, মানে বাদ দিলেন আর কি। মনে হচ্ছে না যেন উনি কন্ট্রোল করবেন, সেইভাবেই আসছে। এটা আমার কাছে মনে হয়েছে যে হি উইল টেক কন্ট্রোল অফ এভরিথিং ইনক্লুডিং প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ সেও যাতে বেশি উল্টা পাল্টা না করে, এইটা হয়তো সে দেখবে, আমার কাছে এটা মনে হচ্ছে। আর 2 নম্বর হলো যে এই অ্যাটর্নি জেনারেলের সাথে যেটা হচ্ছে এটা আনফরচুনেট, তবে এইসব আমাদের দেশগুলি এর থেকে শিখার আছে যে একজনকে নিয়োগ দিলে পরেই উনি আমার কথায় সবসময় চলবে, গণতন্ত্র সেই কথা বলে না। যার জন্যই অ্যাটর্নি জেনারেল এখন যেটা করতেছেন, উনি প্রেসিডেন্টের সার্ভিস দিতেছেন না, হি ইজ গিভিং সার্ভিস টু কান্ট্রি, আমেরিকাকে। এই জায়গাটায় আমরা আমাদের দেশের রাজনীতিকরা ভুলে যায়। তারা
রাজনৈতিক নেতা নেত্রীকে সেবা দেয়, দেশকে দেয় না। তবে একটা কথা মনে হয়, হ্যাঁ, ট্রাম্পের এই গত 6 মাসে প্রচন্ড সমস্যা হচ্ছে একের পর এক। যেমন ওবামা কেয়ার এখনো বাতিল করতে পারলো না, রিপাবলিকানরাই তাকে দিচ্ছে না। তারপরেও খেয়াল রাখতে হবে যে মার্কিন প্রেসিডেন্ট পদটি সাংবিধানিকভাবে ভীষণ শক্তিশালী একটি পদ। এত তাড়াতাড়ি মার্কিন প্রেসিডেন্টকে মানে কাবু করা যায় না। এবং ট্রাম্প যতই হোক, আমি বিশ্বাস করি, আজকেই দেখলাম যে 40% একটা জরিপ দেখলাম, 40% বলছে যে ট্রাম্প উইল ফিনিশ 4 ইয়ার্স। তো ট্রাম্পের সমর্থকদের মধ্যে কিন্তু একটা জিনিস ঘটতেছে, তারা কিন্তু এটা লাইক করতেছে না যে যে তাকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিচ্ছে না। এইটা তার জন্য পজিটিভ। যদিও হ্যাঁ, এই মুহূর্তে কিছুটা সমস্যা আছে। উনি কোন দিকে যাবেন বা কতটা সামলাবেন এটা বলা কঠিন। এছাড়া আজকে দেখছেন যে রাশিয়া মার্কিন একটা বিশাল সংখ্যক মার্কিন কূটনীতিককে বের হয়ে যাইতে বলছে, এবং এটা রিটালিয়েশন, প্রতিশোধ। সব মিলিয়ে পরিস্থিতি ট্রাম্পের জন্য খুব ভালো না। বাট আবারও বলতেছি যে মার্কিন প্রেসিডেন্ট পদটি অত্যন্ত শক্তিশালী। মার্কিন প্রেসিডেন্টকে এত তাড়াতাড়ি ঘায়েল করা যায় না। আচ্ছা জনাব শ্বেতাংশু গুহ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে ফোনে যদি থাকেন, তাহলে যেহেতু আপনাকে একটু পেয়েছি আজকে, আপনার কাছে আরেকটা জিনিস আমি জানবো। আপনি জানেন যে নবেন্দুদা আমাদের সাথে আছেন। আমি বাংলাদেশ বিষয়ে একটি বিষয় আপনার সাথে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচন তো চলে আসছে, এবং বাংলাদেশে আপনি দীর্ঘদিন থেকে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের অধিকার নিয়ে আপনি আন্দোলনের সোচ্চার, এবং তাদের পক্ষে আপনি বিভিন্ন জায়গায় আপনার কণ্ঠকে সোচ্চার করেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগের কমিটমেন্ট টু দি মাইনরিটি কমিউনিটি, এবং আপনাদের যে অ্যানালাইসিস, এবং আপনাদের যে ক্ষোভ এবং বিভিন্ন সময়ের যে বিবৃতি, এর প্রেক্ষিতে আগামী ইলেকশনে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন, তাদের ভূমিকা কি হবে বলে আপনি মনে করেন? এটা ঠিক যে বাংলাদেশের সংখ্যালঘুরা গত 9 বছরের 8.5 বছরের আওয়ামী লীগের শাসনে অত্যাচারিত হয়েছে, যেমন তারা হয় বিএনপির আমলে, এবং তারা অনেকেই মুখ ফিরিয়ে আছে। কিন্তু এর মানে এই নয় যে তাদের ভোটটি অন্য কেউ পাবে, স্পেশালি বিএনপি পাবে। কারণ বিএনপিকে ভোটটি পাইতে হইলে আগে খালেদা জিয়াকে 2001-এর জন্য মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে হিন্দুদের কাছে। এটা একটা প্রিকন্ডিশন, এটা আমার না, এটা দেশে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তারপরে বলছি এখনো প্রায় 18 মাস বাকি আছে ইলেকশনের। এই 18 মাসে আমার বিশ্বাস যে অনেক কিছু ঘটবে। যদি আওয়ামী লীগকে জিততে হইলে হিন্দুদের ভোট লাগবে, ব্যাপক হারেই লাগবে, আর নাহলে আওয়ামী লীগকে জিতার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগ বেশ কিছু পদক্ষেপ নেবে, যেটা একটু অবাক হওয়ার মতো, যে হিন্দুদেরকে কাছে টানার জন্য। তারপরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কথা হইলো, এইসব সবই সত্য যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো আনফরচুনেটলি আমরা খুব কমই দেখছি আর কি, আমাদের জীবদ্দশায় আর কি। তো যদি ভোট হয়, যা হোক, আমরা সবাই চাই, তাহলে যেমন হিন্দুদেরকে আমলে আনতে হবে, এবং সবাইকে আনতে হবে, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ, সবাইকেই হিন্দুদের ভোটকে আমলে আনতে হবে। এবং যদি আমলে আনতে হয়, এইবার কিছু দিতে হবে। খালি ভোট দিলাম আর চলে আসলাম তা না, গিভ অ্যান্ড টেক, পলিটিক্স গিভ অ্যান্ড টেক। এইবার সরকারকে তো কিছু দিতে হবে, এবং খালেদা জিয়াকেও দিতে হবে। ইতিমধ্যে দাবি উঠছে যে 60টি আসন দেওয়ার জন্য। 60টি আসন না দিক, আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ 30টি আসন দেবে। সেই ক্ষেত্রে বিএনপিও 30টি আসন দিক। বাংলাদেশে অন্তত 40টি জায়গা আছে যেখানে হিন্দুরা এখন
মানে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থন পেলে জিতে আসতে পারে। আমরা চাইবো যে এই 40টি জায়গায় হিন্দুদেরকে ইয়ে দেওয়া হোক, প্রার্থী দেওয়া হোক। আচ্ছা জনাব সিদ্ধাংশু গুহ, আপনি যদি সময় থাকে আমাদের সাথে থাকেন তাহলে আপনি চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন। আমি নবেন্দ্র দত্তের সাথে একটু কথা বলি, আপনি যদি লাইনে থাকেন তাহলে আপনি আলোচনায় অংশ নিতে পারবেন। আচ্ছা তাহের সাহেব, আপনাকে ধন্যবাদ। আমার প্রেসিডেন্ট নববন্ধু বিকাশ দত্ত আছে, বাদ বাকি উনি বলতে পারবেন, এবং আমি জানি যে উনি কি বলতে পারেন। এই যে প্রফেসর হি ক্যান টেল নাইস, আমার আর দরকার নাই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনি পার্টিসিপেট করার জন্য টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থাকতে পারেন যদি ঘুমে না ধরে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাদা, আপনাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম প্রথমে, আজকে আপনাকে বলেছিলাম যে কালকে আমাদের এখানে টাইম পলিটিক্সে আব্দুল মুকিত চৌধুরী মুক্তিযোদ্ধা তিনি বলেছিলেন যে শ্যামল চক্রবর্তীর ফেব্রুয়ারি মাসে একটা বক্তৃতার কথা, যে আমরা মনে করেছিলাম যে এটা বোধহয় সাম্প্রতিক সময়ে বলেছেন, এটা হিন্দু বৌদ্ধ পরিষদের সভায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে আর জাতির পিতা মানা যাবে না, যেহেতু তিনি সবাইকে বলছেন তোরা সব বাঙালি হো। হ্যাঁ, এই বিষয়ে আপনি প্রেসিডেন্ট হিসাবে একটু ক্লারিফিকেশন দরকার, কারণ অনেকের মধ্যে এটা কনফিউশন আসছে এই বিষয়ে। ধন্যবাদ জনাব তাহের। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে এখানে ঐক্য পরিষদের কেন্দ্রের নেতা এসেছিলেন, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। একটা সম্মেলন হচ্ছিল তাদের তত্ত্বাবধানে। আরেকটা বিদ্রোহী গ্রুপ জ্যাকসন হাইটে আরেকটা সম্মেলন ডাকে। সেখানে শ্যামল চক্রবর্তী কোনো নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে ছিলেন না, দর্শক শ্রোতা থেকে হঠাৎ উঠে গরু জবাই বন্ধ করো ইত্যাদিতে অনেক কথা বলছেন, এবং এটা যারা অর্গানাইজার বা ঐক্য পরিষদ যারা ছিলেন তারা সেটাকে কন্ডেম করছেন, এবং এটা তার নিছক ব্যক্তি প্রকাশ, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এবং এটার পরেও তারা লিখিত বিবৃতি দিয়ে সেটা পরিষ্কার করছেন তাদের অবস্থান। একজন ব্যক্তি বিশেষ অনেক কিছু অনেক সময় বলতে পারে, কিন্তু এটা সংগঠনের উপর চাপিয়ে যদি গতকালকে আপনাদের এই অনুষ্ঠানে যদি তথাকথিত মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী উনি যদি ঐক্য পরিষদ বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, এটা আমি বলবো যে অত্যন্ত মূর্খের মতো একটা কথা। আমি এর কারণ এত বড় একটা অপবাদ একটা মূর্খ ছাড়া একজন ব্যক্তি যে কোনো সময় অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা দিয়ে সমগ্র সংখ্যালঘু তথা ঐক্য পরিষদের উপর একটা কমেন্ট করা, এটা অত্যন্ত আমি বলবো যে একটা অন্যায়। এবং আমি মুকিত সাহেবকে বলবো এটার জন্য যেন উনি ক্ষমা চান। মুক্তিযোদ্ধা মুকিত, অনেকে আবার বলেন এরা স্বঘোষিত মুক্তিযোদ্ধা, এদের কোনো মুক্তিযুদ্ধের পরিচয় নাই। আমরা তো 71-এর ঢাকা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি, আমরা 7ই মার্চের ভাষণে ছিলাম বঙ্গবন্ধুর। সংখ্যালঘুদের ভোটে তখন আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পেরেছে। আমি বলছি নট জাস্ট সংখ্যালঘু ভোটে, কিন্তু এটা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে ওনাকে ভোট দিয়েছিল। এবং যে কারণে বঙ্গবন্ধুর কারণেই কিন্তু বাংলাদেশ আমরা পাই, যে বাংলাদেশ সংখ্যালঘুরা বারবার তার আশা আলো দেখছিল যে একটা ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সকলের সমান অধিকার সম্মানিত একটি বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধু উপহার দিয়েছিল। বঙ্গবন্ধুর উপরে কিন্তু মূলত আমি বলি বিচ্ছিন্ন 1-2 জন কি বলে সেটা ভিন্ন কথা, অনেক রাজনৈতিক দর্শনে অনেক কিছু বলতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে সংখ্যালঘুরা তাদের হৃদয়ে স্থান দিয়েছে এবং তাকে জাতির পিতা হিসাবেই সবসময় মেনে আসছে এবং আগামীতে মানবে। আমি যে কালকে মুকিত সাহেব যদি এটা বলে থাকেন, আমি ওনাকে বলছি যে উনি কাদের পারপাস সার্ভ করার জন্য এই কথা বলছেন। বঙ্গবন্ধুকে আমরা জানি দেশে কিছু রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থে, তাদের পাকিস্তানের স্বার্থে বঙ্গবন্ধুকে তারা জাতির পিতা হিসেবে এখনো ওপেনলি বলে না, এবং সেই কাতারটা বা সেই পাল্লাকে তিনি ভারী করার জন্য সংখ্যালঘু বা ঐক্যকেও এই ব্লেম দিয়ে চাচ্ছেন। তো
কাদের পারপাস সার্ভ করছেন এরা? এরা কি আদৌ মুক্তিযোদ্ধা, না এরা ভুয়া মুক্তিযোদ্ধার আর এক দলের একজন? আমি সে বিষয়ে বলবো না, তো নিউ ইয়র্কে প্রচলিত আছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। আমার কাছে সনদ নেই, আমি এটা জাস্টিফাই করতে পারবো না, আমি এটা রেকর্ড দেখতে পারবো না, কিন্তু এরকমের কথা যারা বলেন তারা অত্যন্ত অপরাধমূলক কথা বলেন, এবং তাদের উচিত এই সমস্ত বক্তব্য দেওয়ার আগে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া, আর একটু মেধা জ্ঞানে পরিচয় দেওয়া। শুধু এরকম আহম্মকের মতো কথা বলে একটা গোষ্ঠীকে এভাবে ব্লেম দেওয়া, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং অত্যন্ত, আমি বলবো যে, অপরাধমূলক কথা। জনাব মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী উনি ফোনে কথা বলতে যাচ্ছেন। হ্যাঁ, ওয়েলকাম। জনাব মুকিত চৌধুরী, আপনি কথা বলতে চাইলে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মুকিত চৌধুরী বলছিলাম। জি জি। আচ্ছা, আমাদের সাথে আছেন নবেন্দুদা, প্রফেসর নবেন্দু দত্ত, উনি আছেন আমাদের সাথে। আমরা কালকে আপনি যে কথাটা বলেছিলেন এটা আলোচনা করছিলাম, এবং আপনি যে পত্রিকার কবিটা বলেছেন, পত্রিকার কবিটা আমরা দেখেছি, এটা শ্যামল চক্রবর্তী সেখানে বক্তব্য রেখেছেন। উনি যেটা বলেছেন যে এটা হিন্দু বৌদ্ধ পরিষদের বক্তব্য না, এটা ব্যক্তির বক্তব্য। জি জি। আমি আপনার কাছে আপনার বলার পরেই আমি আপনার কাছে আমাদের সময় পত্রিকার তারিখ দিয়ে পুরা পত্রিকাটা পাঠাইলাম। জি জি জি। যাতে করে আপনি বলতে পারেন ওনাকে যেটা আমার বক্তব্য নয়, এটা হলো পত্রিকার মধ্যে প্রকাশিত বক্তব্য। জি জি জি। 1 নম্বর। 2 নম্বর হলো তথাকথিত একজন লেকচারার নিজেকে প্রফেসর দাবি করে যে ধরনের বক্তব্য দিল, এটা সত্যি লজ্জাস্কর। এবং সে যদি মুক্তিযুদ্ধের সে হয়তো ছিল ওই যে শরণার্থী, সে নিজেকে মুক্তিযোদ্ধার বিচারক কবে থেকে হলো। আমি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধার কমান্ডার। তার মতো এই অর্বাচীন লোকে তথাকথিত লেকচারার, সে কিভাবে এই এত মুক্তিযুদ্ধদের নিয়ে এত বড় কথা বলে? আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণ না করে আমরা দেখুক, তারপরে আপনি তাকে দেখান, তারপরে আমি তার কাছে ক্ষমা চাই। সে বলুক প্রকাশ্যে যে সে যে ধরনের বক্তব্য করেছে তার জন্য তার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। মুক্তিযোদ্ধারা প্রমাণ সহ আমি কথা বলছি। এখানে আমি দুটা কথা বলি আপনাকে। আপনি কি লাইনে আছেন মুকিত সাহেব? না, ওনার লাইন কেটে দিছি আমরা। হ্যাঁ, আচ্ছা, না শুনতেছে উনি। হ্যাঁ, বাট উনি সামনে আছে। প্রথম কথা হচ্ছে, একটা সংগঠনকে যখন দোষারোপ করে কথা বলা হয়, তাদেরকে যখন অপমানিত করে কথা বলে, এটা অপমান করা। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে তারা মেনে চলছে এবং মানবে আজীবন, কোনো এক ব্যক্তির কথাকে কি করে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেক্রেটারিতে, আমি একজন সভাপতি এবং আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছি আপনাদের এই সমস্ত উক্তিতে। এইভাবে বেফাস কথা অনেকেই অনেক সময় বলছেন, আপনিও তাদের সেই ক্যাটাগরির একজন হলেন কাল থেকে। কারণ একটা কথা বলার আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তার জন্মই হয়েছে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য। যারা সেই অধিকারকে ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন, বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করার আন্দোলন। সেখানে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে আপনি অপমানিত করে তাদের উপরে এরকম একটা দোষারোপ চাপিয়ে, তাদের উপরে এরকম একটা মানে নির্লজ্জ মিথ্যা একজন ব্যক্তির উক্তিকে আপনি একটা সংগঠনের উপর চাপিয়ে দিচ্ছেন। আপনার কি জ্ঞান বুদ্ধিতে এরকম কথা বলতে পারেন আমার এই জ্ঞানে আমি বুঝতে পারি না। একজন বিচক্ষণ, একজন মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, তাকে কথা বলার আগে 10 বার চিন্তা করা উচিত, আমি কি বলছি এবং কাকে বলছি, কাদেরকে আমি বলছি। আচ্ছা জনাব, জানি উনি ফোন করেন, আবার তাই আমরা কথা বলবো। আচ্ছা, যাই হোক, তা এটা আপনারা মুক্তিযুদ্ধ মানে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ পরিষদ এটাকে ওন করছে না, বলছে যে এটা ব্যক্তির বক্তব্য, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা তখনই পরিষ্কার করা হয়েছে। উনি যদি পড়তেন এবং জানতেন, এবং ঐক্য পরিষদ যেখানে যারা ওই মিটিংয়ে ছিল তারা এটা কন্ডেম করছে, তারা পরিষ্কার তাদের বক্তব্য দিচ্ছে, এবং শ্যামচক্রের ওই বক্তব্য তাদের বক্তব্য না, এটা তার ব্যক্তি বক্তব্য, এবং তাকেও তারা তিরস্কার করছে। আচ্ছা জনাব মুকিত চৌধুরী, আমার মনে হয় যে পার্সোনাল অ্যাটাক না করে আপনি যদি ইস্যুটাকে নিয়ে আলোচনা করেন তাহলে জিনিসটা মানে ইয়ে হবে আর কি। হ্যালো, হ্যাঁ মুকিত চৌধুরী সাহেব বলেন। আমি বলছি যেটা যে পার্সোনাল অ্যাটাক করা ঠিক হবে না। হলো ওনাকে বলেন যে আমাদের সময় পত্রিকাটা বাংলাদেশে বহুল প্রচলিত, এবং আমাদের সময় পত্রিকার মধ্যে আমি পড়ে শোনাচ্ছি,
আমাদের সময় পত্রিকা লিখছে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারপরে লিখছে মাসুম বিল্লাহ পাঠানো সংবাদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা হিসাবে মানে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পরিচালক শ্যামল চক্রবর্তী। আচ্ছা, আপনাকে মুকিত সাহেব, এটা আমরা জানি, এটা পড়ছি, আপনি আর পড়তে হবে না, এটা আমাদের পড়তে হবে না। সময়.com গিয়ে আচ্ছা, 29 জুলাই 2017 সালে। আচ্ছা, ওকে, শুনেন আপনি শুনুন, উনি উত্তর দিচ্ছেন, আপনি শুনুন। মুকিত সাহেব, আমাদের সময়.com মুকিত সাহেব, আপনি শনিবার 29 জুলাই। আচ্ছা, আপনি এবং এখানে শুনেন। স্পষ্ট লেখা আছে, উনি কেন আমাকে আমি পত্রিকায় যা লেখা আছে তাই বললাম। আচ্ছা, আচ্ছা শুনেন, আচ্ছা আচ্ছা, উনি বলতেছেন, আপনি শুনেন। আপনাকে আমি হ্যাঁ, আবারও বলছি, সংবাদপত্রে অনেক রকমের সংবাদ আসে, অনেক বিতর্কিত সংবাদ আসে, অনেক অসত্য সংবাদ আসে, আবার অনেকটা এটাকে কি করা হয়, মানে সত্যকে অন্যভাবে মানে রং রং মাখানো মাখানো হয়। এটা আপনিও জানেন, আমরাও জানি। আপনি একটা খবরের উপর ভিত্তি করে একটা সংবাদে তখন ছাপালো, আর সেটার পরে যে প্রতিক্রিয়া ঐক্য পরিষদ, ওরা ঐক্য পরিষদ না, আমি ঐক্য পরিষদের প্রেসিডেন্ট, যেটা কেন্দ্র অনুমোদিত, তবে তারা যে কনভেনশন করছিল সেখানে শ্যামল চক্রবর্তী এই কথা বলেছে এবং এটা কন্ডেম করা হয়েছে এবং তাদের থেকেও এটা পরিষ্কার করেছে। আপনি কিন্তু ওইটাতে আসেন নাই, আপনি আজকে হিন্দু বৌদ্ধ, আপনি যদি শ্যামল চক্রবর্তীকে আজকে এটা করে কথা বলতেন, আমার এখানে কোনো কথা ইয়ে ছিল না, আমি কিছুই বলতাম না। ইয়েস, উই কন্ডেম হিম, কিন্তু একজন ব্যক্তি যদি বলে সেটাকে যদি আপনি একটা সংগঠন, দুইটা কমিটি হলে আমরা কি করব? আমরা তো পত্রিকায় যে নিউজ পেয়েছি, পত্রিকা আপনি কি নিউজ পান নাই, এটাকে কন্ডেম করা হয়েছে। শনিবার 29 জুলাই 2017 সালের নিউজ এটা। আচ্ছা, না ঠিক আছে, মুকিত সাহেব, লেখা আছে বঙ্গবন্ধু জাতির পিতা মানে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আপনি অন্ধের মতো কথা বললেন না। আপনি একাংশের সভাপতি, উনি আরেকাংশের সভাপতি, আপনারা সভাপতি না, আপনারা এটাকে নিউজটাকে ডিনাউন্স করেন না কেন? করা হয়েছে তো, আপনাকে এটাই বলছি। আপনার অংশ মানে না এটা, মুকিত সাহেব, আচ্ছা, প্রতিবাদ দেন, আপনি প্রতিবাদ দিয়ে পত্রিকায় প্রতিবাদ দেন, আমাকে দিচ্ছেন কেন? ওকে, তাহলে আপনি এটা শুনেন মুকিত সাহেব, আপনি এটা তাইলে পড়েন নাই, আপনি পরবর্তী এটা প্রতিক্রিয়াও আপনি দেখেন নাই। এটা আমি অন্ধের মতো না, আমি পত্রিকা দেখে কথা বলছি। আপনি পত্রিকা শুনেন, পত্রিকায় তখন খবর এসেছে, আর এরপরে আপনি সংখ্যা দেখান, 29 জুলাই সংখ্যা প্রকাশ করছে ওরা। আপনি শুনেন, 29 জুলাই সংখ্যায় আমাদের সময় পত্রিকায় প্রকাশ করার আপনি ওইটাকেই আপনার পকেটে ঢুকিয়ে দিছেন। কিন্তু এরপরে একটা ব্যক্তির কথা, যখন সংগঠন থেকে এটা প্রতিবাদ করা হলো, এটা কন্ডেম করা হলো এবং এটাকে তারা বললো এটা ব্যক্তি, এটা আমাদের কোনো বক্তব্য না, এটা একজন হুট করে এসে মাইক তুলে কথা বলছে, যেটা আমাদের সঙ্গে কেউ না। আমার মনে হয় যে বিষয়টা হলো গত ফেব্রুয়ারি মাসের এই ঘটনা, এবং এটা আমি পরে ওই যে দেখেছি গত বছরের ফেব্রুয়ারি মাসের রিপোর্ট এটা। হ্যাঁ, সো এরপরে একটু কন্ডেম করে পেপারে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং ওই যারা অর্গানাইজার তারাও এটা আমাদের, এটা ঐক্য পরিষদ। আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি প্রথমে যে ধরনের আমার নামে অপবাদ দিয়েছেন তা প্রথমে উদ্ধার করুন। মুক্তিযোদ্ধারা প্রভাবীদেরকে এবং আবার বলছি, আপনি যদি শুনেন তার প্রতিবাদ জানাবে। আপনি যেভাবে মুক্তিযুদ্ধ সংগঠনকে আমি আমি অ্যাটাক করে কথা বলছি, আমি কিন্তু আপনার গোষ্ঠীকে বলছি, নাম উল্লেখ করে বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আপনি বলছেন, আপনাকে আবার বলছি, আমি একটা নাগরিক, আপনি আরেকটু শিখের কথা বলে কায়দা চিৎকার করেন না, চিৎকার করেন না, ভদ্রভাবে কথা বলেন। আপনি যে কথা বলছেন তাতে আপনাকে আমি আবারও কন্ডেম করি এবং আপনি এটা আপনি উইথড্র করবেন। আপনি কথা বলতে থাকেন, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি ছিলেন লেকচারার, শুনেন মুকিত ভাই, আমার মনে হয় পার্সোনাল বিষয়ে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, ক্ষমা চান। আপনার মতো মুক্তিযুদ্ধের কাছে তো ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ আপনারা দেশকে এভাবে নষ্ট করছেন উল্টাপাল্টা কথা বলে। আজকেও কালকেও এই কথাই বলছেন। আপনাদের কারা পারপাস সার্ভ করেন, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, আমার মনে হয় আমরা অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা, এখন যেটা দিস ইজ ডিফারেন্ট স্টোরি, আপনাকে পেয়েছি আমি আবারও এই ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, উনি যদি গতকালকে এই কথা বলে থাকেন, যেটা আমি শুনলাম, একটা ব্যক্তির এবং সে ঐক্য পরিষদের কেউ না, এবং ওই জায়গা থেকে তারা এটা প্রতিবাদ করেছে, পরে স্টেটমেন্টও দিছে, কিন্তু ওইটাকে উনি কবজ বানিয়ে আস্তে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে যেভাবে উনি নিচু করে
এবং তাদেরকে ব্লেম দিয়ে যে কথা বলছেন বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বানাই, এটা বিরাট কথা। এবং একজন মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন তাহলে এই কথা বলার আগে ওনার 10 বার চিন্তা করা উচিত ছিল যে এই সংখ্যালঘুরা কিন্তু বঙ্গবন্ধুকে ভোট দিয়ে এই এবং বাংলাদেশ যে বঙ্গবন্ধু দিয়েছেন সেটার জন্য চিরকৃতজ্ঞ, এবং যারা কৃতজ্ঞ না তারাই এরকম কথা বলতে পারে না। ঠিক আছে, আপনারা তো আপনাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে অবশ্যই আমি ব্যক্তি হিসাবে উনি শ্যামলকে আক্রমণ করে কথা বলতেন, আমার কিছু বলার ছিল না। যখন একটা ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে আক্রমণ করে কথা বলেন যে তারা জাতির পিতাকে মানে না, তখন এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত প্রতিবাদজনক। আচ্ছা, আপনাকে যখন পেয়েছি সুতরাং আরেকটা কয়েকটা জাতীয় কয়েকটা বিষয় জেনে নিই। একটা হচ্ছে যে শীতাংশু একটু আগে বলেছেন যে বাংলাদেশের আগামী ইলেকশনে আপনাদের মানে রুলটা কি হবে, এটা কি আপনারা কোনো কৌশল নির্ধারণ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তারা কি আগে একটা মিথ আছে বাংলাদেশে যে বাংলাদেশের সংখ্যালঘু যারা এরা নৌকায় তাদের বুট পড়েই, এটা কি এই বছরের ইলেকশনে মনে করেন যে এই সেম মিথ কাজ করবে? তার সাহেব একটা জিনিস দেখেন যে গত 8.5 বছর যাবৎ আমাদের স্বাধীনতা পক্ষের রাজনৈতিক দল ক্ষমতায়। নির্বাচনের ব্যাপারে সবাই আমরা জানি যে একটা তথাকথিত নির্বাচন হয়েছিল। এই সরকারের আমলে কিন্তু সংখ্যালঘুরা বারবার আক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে। ইভেন দেখা গেছে যে সরকারি দলের অনেক নেতারাও অনেক জায়গাতেই জড়িত ছিল। আমাদের অত্যন্ত হতাশ হচ্ছে এবং দুর্ভাগ্য যে স্বাধীনতার পক্ষের শক্তি যেখানে ক্ষমতায় সেখানে এগুলোর বিচার হচ্ছে না কেন। আপনারা জানেন যে 2001 হতে 5 সাল পর্যন্ত যখন জামাত বিএনপি ক্ষমতায় তখন সাংঘাতিকভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে, এবং এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেখানে শাহাবুদ্দিন কমিশন করা হয়েছিল। সেই শাহাবুদ্দিন কমিশন একটা রিপোর্টও তখন অ্যাডভোকেট সারা খাতুন বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, জমাও দেওয়া হয়েছিল, এবং সুনির্দিষ্ট প্রায় 1000 খানে তারা একদম সুনির্দিষ্টভাবে তারা এটা তুলে ধরছিলেন, কিন্তু কাউকেই আইনের আওতায় আনা হয়নি। এবং আজ পর্যন্ত যত আক্রমণ হচ্ছে খুব একটা চোখে পড়ার মতো কোনো আইনগত যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা নেওয়া হচ্ছে না। এবং বারবার হচ্ছে কি আপনাদের মূর্তির নামে দেবতাকে ভাঙচুর করা হচ্ছে, মন্দির আক্রান্ত হচ্ছে, পুরোহিতকে এটার অন্য নিহত এক না, কারণ এটা হচ্ছে টার্গেটেড, এটা একটা কৌশলগত এবং একটা পরিকল্পনাভাবে এগুলো আক্রমণ করা হচ্ছে যাতে সংখ্যালঘুরা এই দেশ থেকে চলে যায়। এটার সঙ্গে অনেকে বলে যায়, অনেকে তো বলে যায় আমিও জানি, কিন্তু এটা আর ওটা এক না, এটা বুঝতে হবে। এবং আজকের সংখ্যালঘুদের সংখ্যা দেখেন যে দুর্ভাগ্য হলে আমাদের এটা সত্য যে 71-এর যুদ্ধের সময় হয়তো অ্যারাউন্ড 18% আমাদের সংখ্যালঘুদের সংখ্যা ছিল দেশে, আজকে প্রায় 8.5%। এবং এই যে অর্থনীতি বিশিষ্ট অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বারাকাত ওনার একটা গবেষণা পুস্তকে উল্লেখ করছে যে 64 হতে 13 সাল পর্যন্ত প্রায় 1,30,00,000 অনেক দেশের জনসংখ্যাই এত বড় না যে বাধ্য হয়েছে দেশ ত্যাগে, বাধ্য হয়েছে, এটা এমনি জানে বাধ্য হয়েছে দেশ ত্যাগে। দ্যাট ইজ প্রতি বছর 2,30,612 জন উনি বলছেন যে দেশত্যাগ করছে, এবং এই হার যদি চলতে থাকে তা আগামী ডক্টর মিজানুর রহমান যিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন যে 30 বছর পরে আর সংখ্যালঘু আমরা খুঁজে পাবো না, তাদেরকে মিউজিয়ামে দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে। তো এটা হচ্ছে বাস্তব অবস্থা। এই অবস্থার প্রেক্ষিতে আমরা আপনাদের এই মনে করেন যে বিএনপির সময় বা জামাত বিএনপির সময় যে অবস্থা ছিল, এই অবস্থার আওয়ামী লীগ তো আজকে 2টার সেকেন্ড টার্ম ক্ষমতায়, এই টার্মে সেকেন্ড টার্মে এসে বা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম 10 ইয়ার্স অলমোস্ট, এই সময় আপনাদের অবস্থার পরিবর্তন কি পরিবর্তন হয়েছে আপনাদের? অবস্থার পরিবর্তন বলতে এখানে তো এমন আর চয়েস নেই, এটা বুঝতে হবে যে আর কোনো দ্বিতীয় যে একদম স্বাধীনতার মূল মন্ত্রের প্রতি আদর্শের প্রতি বিশ্বাসী কোনো রাজনৈতিক দল সেরকম গড়ে ওঠে নেই। বিএনপি যদি আরেকটু তার যে রাজনৈতিক দর্শনকে যদি আরেকটু পরিবর্তন করে, কারণ সংখ্যালঘুরা তাদের আস্থা পেতে হলে তো আমার রাজনৈতিক দর্শন বুঝতে হবে, এটা এখনো মনে হচ্ছে যে সংখ্যালঘুরা এখনো এটা নিতে পারতেছে। সংখ্যালঘুরা রাজনৈতিক কি দর্শন চান? দর্শন যেটা আমি বলবো যে স্বাধীনতার যে মূল মন্ত্র ধর্ম নিরপেক্ষতা, যেটা জিয়া রহমান কিন্তু সেটাকে এসেই অনেক কিছু করে ফেলছে, যার জন্য ওই জায়গায় কিন্তু সংখ্যালঘুরা একটু আতঙ্কিত
হয়েছে এবং ওই যে আদর্শ যেটা উনি, সেটা থেকে এখনো মনে হচ্ছে যে বিএনপি যেমন জামাতকে ছাড়তে পারেনি। জামাত হচ্ছে একটা উগ্র, আমাদের বা দেশের সরকারের মতে বা স্বাধীনতার পক্ষের শক্তির কাছে উগ্র একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল। বিএনপি এখনো ছাড়তে পারেনি। বিএনপি এখনো বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে তারা ঘোষণা দিচ্ছে না। তো এগুলো অনেকটা কারণ আছে। কিন্তু যেমন ধরেন বাংলাদেশের যেটা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতার সবচেয়ে বড় পেরেক মেরেছিলেন এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করে, রাইট? সেই রাষ্ট্রধর্ম ইসলামের মূল প্রবক্তা এবং উদ্যোক্তা তিনি তো ক্ষমতাসীন বর্তমান সরকারের পার্ট। হ্যাঁ, এখানে একটা, আমি রাজনীতিবিদ নই, প্রথম পেরেক কিন্তু আমি বলবো জিয়াউর রহমান, এটার 20টা ভবন করে গেছেন জিয়াউর রহমান। এরপরে ক্ষমতার আমরা দেখছি যে ক্ষমতায় যাওয়ার জন্য অনেক ওই ধর্মটাকে, যেটা পাকিস্তানে যেই ধর্মকে ব্যবহার করে আজকে পাকিস্তানে একটা বলবো যে ব্যর্থ রাষ্ট্রের মতোই, আমাদের এখানে আসলে এই ধারায় যেন চলছিল। কিছুটা মোড় ঘুরে দেওয়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ, কিন্তু তারপরে রাজনৈতিক খেলায় কিন্তু ক্ষমতায় যেতে হবে। চেয়ারে না বসলে আমি কিছু করতে পারবো না। ক্ষমতায় যেতে হলে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে মোর্চা, এই মোর্চা গঠন করতে হচ্ছে। এবং যতই আমরা বলি এখানে 3টে শক্তি আছে এখন বর্তমানে, আমি মনে করি আওয়ামী লীগ এবং তার পক্ষে এরপরে যদি আমি অন্য রাজনৈতিক বিএনপি, তারপরে আমি জামাতকে এখন আর কাউন্টে আনি না, এরশাদের জাতীয় পার্টি। সুতরাং এখানে রাজনৈতিক খেলার কারণে এটা আনছে, কিন্তু এরশাদকে ওনারা ছাড় এমন কিছু দেন নাই, কিন্তু আসনের জন্য ভোটাভুটি রাজনীতির জন্য ওনাকে নিচ্ছেন। কিন্তু ওনার অনেক কিছুই ওনারা পছন্দ করেন না, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। তো এ ব্যাপারে হচ্ছে যে রাজনৈতিক খেলা তো এখন তো দেখছি হেফাজতের সঙ্গেও এটা বৈঠক, আবার এটা যে না এটা রাজনৈতিক কারণেই একটা, তো এগুলো হিসাব নিকাশ। ওকে, সো আপনাদের স্ট্র্যাটেজিটা কি হবে আগামী ইলেকশনে? হোয়াট উইল বি, কিভাবে আপনারা যে জোট অথবা যে দলকে একটা দল বা একটা জোটকে সাপোর্ট করবেন আপনারা নিশ্চয়ই, আপনারা কোন কিসের উপর ভিত্তি করে তাকে সাপোর্ট করবেন? হোয়াট উইল বি দ্য বার্গেনিং পয়েন্ট? এখানে ওই যেটা শীতাংশু গুহ একটু উল্লেখ করে গেছেন, আমি আবার উল্লেখ করতে চাই যে আমরা শুধু দিয়েই যাচ্ছি, কিন্তু পেতে তো হবে। আমার ভয়েসটাকেও আমাকে তো পার্লামেন্টে এই ভয়েসটা তো আমাকে দিতে হলে আমাকে নিতে হবে। আমার অধিকার যে আমার অনেক দিক দিয়ে ক্ষুব্ধ হয়েছে, এটা তো জানাতে হবে। জানাতে হলে কোথায়? পার্লামেন্ট। তো পার্লামেন্টে একটা আনুপাতিক হারে যদি সংখ্যালঘুদের অবস্থান সেখানে সৃষ্টি করা না হয়, তাহলে আমার তো আমি তো এই ঘরে বসে বলে তো আমার এটা যাচ্ছে না। তো আপনারা কত 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 পার্সেন্ট আপনাদের দাবি? আমাদের যেটা বর্তমান ইয়েতে আমাদের দাবি হচ্ছে যে অ্যাটলিস্ট 60টা দেশপ্রিয় 60টা সিট আমাদেরকে দেওয়া হোক। এখন দিলেই তো হবে না, আমাকে তো পাশ করে আনতে হবে। সেই স্থানগুলা বা সেই ইলেকশনের যে কনস্টিটিউশনগুলো চিহ্নিত করা এবং সেখানে সুযোগ থাকলে সংখ্যালঘু 60টা আসন কমপক্ষে নির্ধারণ করা। 60 এই 60টা আসন কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন কোন কোন জায়গা? এটার 40টার মতো করা গেছে, আরো 20টা যদি আওয়ামী লীগ বা মোর্চা যদি সমর্থন দেয় আরো 20টা অনায়াসে। 40টার মতো যে করেছেন মেজর, যেমন সে অ্যাবাউট আমরা যে শুরু করি সিলেট থেকে, সিলেটে কি কোনো সিট আছে? সিলেটে তো আমার এটাই তো একটা সংখ্যা লঘু, কুলাউড়া যেটা না, যেটা কমলগঞ্জ, শ্রীমঙ্গল, এখানে মণিপুরি, চা বাগান সব সবই আছে, প্লাস স্বাধীনতা পক্ষের আওয়ামী লীগের সবাই। সুতরাং অনেক জায়গায় আছে যে আমি শুধু বলবো না যে সংখ্যালঘুরা বেশি, যেখানে সংখ্যালঘুদের ভোটে আওয়ামী লীগ পাস করতেছি বা স্বাধীনতা পক্ষের শক্তি যে কোনো পাস, মানে ডিটারমিনিং ফ্যাক্টর যারা যেখানে, তো সেই যে সমস্ত জায়গায় যদি সরকার বা দল বা রাজনৈতিক এটা চিন্তা করে যে তাদেরকে যদি তাদের আস্থাকে ফিরিয়ে, আমাদের আস্থাকে ফিরিয়ে আনার জন্য, আমরা তো চলে আসছি আমেরিকা এসে তো অনেকে অনেক বড় বড় কথা বলে। এই যে আমি আবার বলছি, মুফতি সাহেব যেটা বলছেন আস্থা ঐক্য পরিষদকে, আমি ঐক্য পরিষদের প্রেসিডেন্ট 90 সাল থেকে কেন গঠন করা হয়েছিল? এরশাদের সেই মানে জাতীয় ধর্ম ইসলাম এগুলা করার পরে এই সমস্ত ইয়ে আসছে। ওনাদের সমর্থন করা উচিত আমাদের, যে বঙ্গবন্ধুর আদর্শ থেকে এরা সরে নিয়েছে দেশকে, সেটাকে ফিরিয়ে আনতে হলে আমাদের স্লোগানকে তাদের সমর্থন করা উচিত। ওনার এইভাবে ঢালাওভাবে ঐক্য পরিষদ বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, এটা অত্যন্ত অন্যায়সূচক কথা এবং এটা না জেনে এটা আমি নির্বুদ্ধিতার মতো একটা কথা এটা। ওকে, আপনাদের যে আপনি বলতেছেন যে 60টা আসন, রাইট? এটা কি শুধু আওয়ামী লীগের কাছে চাইবেন না বিএনপির কাছে আপনারা চাইবেন?
এখন রাজনৈতিক এটা আমি আগে বলছি যে বিএনপির ব্যাপারে আমাদের মনে হয় এখনো ঠিক ওই রকমভাবে তারা নিতে পারতেছে না। এর একটা প্রধান কারণ যদি জামাতকে তারা ছাড়তে পারতো হয়তো অনেকটা আস্থা সৃষ্টি করতে পারতো। সুতরাং ওই ইয়েটা যেটা রয়ে গেছে এটার কারণে সংখ্যালঘুরা এখনো কোনো ডায়ালগ আপনারা কি কোনো প্রস্তাব বিএনপিকে দিয়েছেন সরাসরি যে আপনারা জামাত ছাড়েন তাহলে আমরা আপনাদের সাথে বসতে পারি আলোচনায়? এটা আমাদের বক্তব্য না, স্বাধীনতা পক্ষের ইয়ে থেকেই বলা হয়েছে বারবার। যখন খুব ক্রান্তিলগ্ন যাচ্ছিল তখনও বিএনপিকে প্রতিষ্ঠিত বা তাকে একক মানে বিরোধী দলীয় শক্তি হিসেবে পাওয়ার জন্য কিন্তু জামাতকে ছাড়ার জন্য বিভিন্ন মহল থেকে এবং আন্তর্জাতিকভাবেও এটা জানা, কিন্তু এটা দেখা গেছে যে ইট ডিড নট ওয়ার্ক। তো এখানেই একটা খটকা আমাদের আসে। আনলে আমরা চাই যে যারা মনে করি যে বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তাদের যে কোনো জনকে ভোট দেওয়া উচিত এবং যারা সংখ্যালঘু কাজ করবে বা তাদের স্বার্থের প্রতি তারা খেয়াল রাখবে। আপনারা এই যে যেটা বললেন 60টি আসন, 40 থেকে 60টি, আপনারা কি মোটামুটি আপনাদের যে প্রার্থী যারা হবেন এটা কি মোটামুটি একটা মানে এটা একটা রূপরেখা কেন্দ্রীয় ঐক্য পরিষদে এটার উপর ওয়ার্কআউট করছে, করতেছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আমাদের দাবিও হচ্ছে যে সংখ্যালঘুরা যেভাবে দিন দিন কমে যাচ্ছে এবং তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, লুটপাট হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, র্যাপ করা হচ্ছে, বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, জল জ্বালানো করা হচ্ছে, এগুলা আরেকটু মনে হয় যে সরকারের এই ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত এবং খুব কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। যার জন্য আমাদের খুব আছে সরকারের প্রতিও এবং অনেক সরকারের দলের লোকও অনেক জায়গায় জড়িত ছিল। কিন্তু এই সরকার তো ধরেন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে বাংলাদেশের সচিব থেকে আরম্ভ করে আপনি মনে করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের এবং পাকিস্তানের ইতিহাসে বোধহয় প্রথম একজন সংখ্যালঘু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আপনার নিজেরও একজন খুব বিশ্বস্ত বন্ধু। তো এটা তো কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। যে এর জন্য বলছি যে হ্যাঁ, প্রধান বিচারপতি আমার খুব ঘনিষ্ঠ একজন, আমাদের এলাকা ছোটকাল থেকেই আমাদের ভেরি ক্লোজ। এটা আমি বলবো যে বাংলাদেশ তথা আমি বলবো মুসলিম বিশ্বের জন্য এটা একটা ইতিহাস, মানে মুসলিম মেজরিটি, বাংলাদেশ মুসলিম না তো মুসলিম মেজরিটি। পাকিস্তানে বোধহয় একবার বোধহয় হয়েছিল না, আমার সঠিক ইয়ে নাই, তবে কি যেন একটা বিচারপতি কাকে ইয়ে করে। তো এটা আমি বলবো যে এটা হচ্ছে গণতন্ত্র এবং আমার নাগরিকত্ব, যে আমি যে সংখ্যালঘু হিসেবে আমার এখানে পরিচয় না, আমারও এখানে যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জনসেবার জন্য আমারও যে সম্পৃক্ত করা উচিত এবং আমিও যে কিছু করার, সেটা একটা উদাহরণ আমি বলবো যে চিফ জাস্টিস সুরেন্দ্র সিনহাকে এই পদে নিয়োগ দেওয়া। এবং এটা একটা আমি বলবো যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত বাংলাদেশের জন্য এবং তথা বিশ্বের জন্য, যারা ওই চিন্তা থেকে মুক্ত না এখনো। আর সচিব উপসচিব অনেক দেওয়া হয়েছে, তবে যদি আপনি পার্সেন্টেজ আর দেখেন তাহলে কিন্তু বিগত অনেক বছর যাবত কিন্তু এদেরকে মানে আমি বল কম্পিটেন্ট লোক থাকার পরে দেওয়া হয় নাই, শুধু সংখ্যালঘু। ইভেন আমরা এও জানি, অনেকে বলছে যে সুপিরিয়র সার্ভিস যেটা ইয়ে হয় সেখানে তুমি সংখ্যালঘু বা হিন্দু তোমার নামে এটার জন্য আমরা দিই, এমন কোথাও বলছে সরাসরি। এটা আগামী যে ইলেকশন হবে, ইলেকশনে আপনাদের প্রবাসী যারা আছেন নেতৃবৃন্দ বা পুরনো ব্যক্তিত্ব যারা আছেন, তাদের মধ্য থেকে আপনারা কি মনে করেন যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন প্রবাসীদের মধ্য থেকে? নিতে পারেন, তবে আমার মনে হয় এখানে এরকমের কোনো ইচ্ছা, যেমন ডক্টর প্রদীপ কর, তার রাজনৈতিক আমি বলবো যে জ্ঞান বুদ্ধি বিবেচনা এবং রাজনৈতিক ইয়েতে তার বিচরণ। তো এখন যেহেতু আমেরিকাবাসী পরিবার আছে, অনেকটা ফ্যাক্টর, যে আমারও একবার আমাকেও কিন্তু ডাক 1-2বার পড়ছে যে চলে আসেন আয়সা নিবে, কিন্তু আমি দেখলাম এত বছর যেখানে আমি
জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই, এলাকাবাসীর সঙ্গে আমার যোগাযোগ সেরকমের নাই, সেখানে হঠাৎ করে হয়তো আমার জায়গাটা আসলে সংখ্যালঘু অধ্যুষিত, হ্যাঁ, সেখানে গেলে হয়তো যদি নমিনেশন পাই পাস করাটা সহজ। যার জন্য আমি বলব উপাধ্যক্ষ শহীদ সাহেব একবার বিএনপি ইলেকশনে কিন্তু সেখানে আমাদের আগের যে সাইফুদ্দিন সাহেব যে আমাদের অর্থমন্ত্রী ছিলেন, সাইফুর রহমান, ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ওই ইলেকশন প্রথম উপাধ্যক্ষ শহীদ আমার ক্লাসমেট, যিনি চিফ হুইপ ছিলেন। তো সেখানে কিন্তু ওনার জামানত বাজেয়াপ্ত হয় এবং যে 40 না 45 জন আওয়ামী লীগের তখন পাস করেছে তার মধ্যে শহীদ, যার জন্য তার উত্থানও অনেক তাড়াতাড়ি ঘটে আর কি। তো এই যেমন আমাকে বলা হয়েছে 2-3 বারই আমাকে আমন্ত্রণ জানা হয়েছে যে আসেন, কিন্তু আমার মনে হয় যে এটা অবিবেচকের কাজ হবে। আপনারা মানে 1 মিনিটে আমি শেষ করতে চাই যে যদি প্রশ্ন করা হয় যে ইলেকশন তো বেশি দূরে নাই, বাংলাদেশে সংখ্যালঘুদের একটা বড় অংশ তারা বসে আছেন যে তাদের মানে দিক নির্দেশনা কি দেওয়া হবে তাদেরকে, সো এই বিষয়ে কি আপনি কোনো দিক নির্দেশনামূলক কোনো কথা বলবেন? বাংলাদেশে মূলত আমাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, যে সংখ্যালঘু যেমন একটা প্ল্যাটফর্ম থাকা উচিত অবস্থার প্রেক্ষিতে সেরকম কিছু গড়ে ওঠেনি। ঐক্য পরিষদ একটাই আছে সংগঠন, যারা নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে অনেক জায়গায় অনেকভাবে আক্রান্ত হচ্ছে, সেটার বিরুদ্ধে সোচ্চার বা এটাকে জানান দেওয়ার জন্য তাদের ভূমিকা রাখছে। তারা কিন্তু ওই ভোটাভুটির সময় তারা কোনো দিক নির্দেশনা যে হ্যাঁ বা আমরা অনেক সময় খুবই বলে আমরা ইলেকশন বয়কট করব, আমরা ভোটে যাব না, কারণ গেলেও মাইর খাবো, ভোট দিলেও মাইর খাবো, ভোট না দিলেও মাইর খাবো। তো এই দুটার মধ্যে আমরা আছি। তো এটাতে উত্তরণ হয় তখনই যখন সুষ্ঠু গণতন্ত্রের আমরা চর্চা করি এবং যারা দায়িত্বে থাকেন ক্ষমতায় থাকেন তাদের এই ব্যাপারে আরও সচেতন ভূমিকা বা এটাকে অতিক্রান্ত করার জন্য বা এই জিনিসটাতে উতরে আসার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত। শুধু উন্নয়ন হচ্ছে কিন্তু এই সাইডটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অবহেলিত থেকে যাচ্ছে, এবং আমি ভোটার, আমি কাকে ভোট দেবো সেই অধিকার আমাকে যাতে দেওয়া হয়, এটা হচ্ছে গণতন্ত্রের জন্য একটা নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং সেই দিকটা আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যারা জড়িত তারা সেটা আরও নজর দেবে। থ্যাংক ইউ আপনাকে। আমরা আশা করব যে বাংলাদেশে এমন একটা সহনীয় পরিবেশ হবে যেখানে আমরা বাংলাদেশের যে আবহমান যে ঐতিহ্য, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সবাই সহ অবস্থান করে এমন একটা সহনীয় পরিবেশ বিরাজিত হবে এবং আমরা সবাই একসাথে অবস্থান করতে পারবো। এই ব্যাপারে আমার মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে যে বাংলাদেশ আসলেই একটা অত্যন্ত সুন্দর সোনার বাংলায় ছিল, যেখানে আমরা এখনো বলি আমার মুসলমান বন্ধু যে ছোটকালে একসঙ্গে পূজায় যেতাম, ঈদের সময় আমরা যেতাম, সেটা আমার যেন মনে হচ্ছে এটা দিন দিন যেন এটা একটু মানে কমে আসতেছে। কিন্তু এই সম্প্রীতি কমে আসা এটা মোটেই আমাদের জন্য শুভনীয়। এই জিনিসটা সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে, এটা ফিরিয়ে আনা এবং আমাদের যে ভ্রাতৃত্ববোধ এই জিনিসটা যাতে বাংলাদেশটাকে যেন আমরা এই ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে যেন এগিয়ে নিয়ে যাই এবং আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা বাংলাদেশ, আমি অন্য দেশের কথা আমার মাথায় নেই, আমার বাংলাদেশ, সেখানে যেন আমরা সহাবস্থান করে শান্তিপূর্ণভাবে একে অপরের ভাই হিসেবে আমরা থাকতে পারি, সেটাই আমাদের কামনা। এবং আগামী নির্বাচন যাতে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটার ব্যাপারে আমরা জোর আমাদের আবেদন জানাচ্ছি সরকারের প্রতি এবং প্রশাসন যারা জড়িত তাদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টাইম টিভি এন্ড থ্যাংক ইউ তাহের। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা বলার জন্য। দর্শক আজকে এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাইম টেলিভিশনের সাথেই থাকবেন। দর্শক শ্রোতাকে আমারও সশ্রদ্ধ আদব।